প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি 21 রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, আজ বাঙালির জীবনে একটি ঐতিহাসিক দিন আমরা পার করলাম। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী ইতিহাস বিকৃতি 75 পরবর্তী যে হয়েছে সেই কথাটি উল্লেখ করেছেন। আমরা আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এছাড়া রাজনীতির মাঠে আলোচিত যে কয়েকটি বিষয় রয়েছে, এর মধ্যে মির্জা কাদেরের সত্য বচন, আমাদের দক্ষিণের সাবেক মেয়র বর্তমান মেয়রের বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়েছেন, সেই বিষয়গুলিও রাজনীতির মাঠে বেশ আলোচনা ছড়িয়েছে। এছাড়া কোভিড-19 ইস্যুতে কোভিড-19-এর ভ্যাকসিন নিয়েও রাজনীতির বিশ্ব রাজনীতি এবং দেশের রাজনীতিতেও বেশ আলোচনা শুরু হয়েছে। আমরা আজ এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি এই সময়ের রাজনীতি। আমাদের আজকের আলোচক আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এসেছেন রুহিন হোসেন প্রিন্স, তিনি সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন টিভিএন 24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। আশরাফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। আহমদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই স্টুডিও থেকেই। প্রিন্স ভাই, আপনাকে দিয়েই। মাননীয় প্রধানমন্ত্রী আজ জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তিনি বলেছেন 75-এর পর থেকেই দেশে ইতিহাস বিকৃতির শুরু। আসলে তো এই মুক্তিযুদ্ধের পরে এটা তো হওয়ার কথা ছিল না যে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি হবে, আমাদের স্বাধীনতার ইতিহাস বিকৃতি হবে। এটা আসলে নিশ্চয়ই আমাদের দুর্ভাগ্য। ধন্যবাদ আপনাকে। ঠিক, আমি কথার শুরুতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে সরাসরি আপনি যে আলোচনার পর্বে প্রবেশ করার কথা বলছেন, সময়ের বিবেচনায় আমি সেই দিকটা একটু দৃষ্টিপাত করতে চাই। আপনি শেষে যেটা বললেন এটি হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, এবং যদি বলেন এই আকাঙ্ক্ষাটাই তো সার্বজনীন হওয়ার কথা ছিল, যে একটা প্রকৃত ইতিহাস, যেহেতু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটা অর্জন করলাম তার একটা প্রকৃত ইতিহাসই থাকার কথা ছিল। যদিও প্রকৃত ইতিহাস কি সেটা নিয়ে নানা কথা, সেদিকটা আমরা বাদ দিলাম। কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে আমার বিবেচনায়, যেহেতু 75-এর কথাটা আসছে বলে আমি কথাটা বলছি, যে মুক্তিযুদ্ধের যে বিজয় অর্জন করলাম আমরা, কিন্তু আমাদের বিরুদ্ধে শক্তি তো ছিল। মানে আমরা তো পুরো, যদি বলেন এই বাঙালি আদিবাসী মিলে যারা এই দেশে আছি, আমরা যেমন সবাই এইটার সাথে ছিলাম না, এটাই বাস্তবতা। আর একটা হচ্ছে বিশেষ করে বহিঃশত্রু ছিল। আর একটা বড় হচ্ছে যারা পরাজিত হলো তারা কিন্তু যাওয়ার সময় পরিষ্কার বলে গেছিল যে তাদের এই যুদ্ধ জারি থাকবে। জাস্ট একটু এগুলো হিসাবের মধ্যে রাখতে হবে। 16ই ডিসেম্বর বিজয় অর্জনের দুদিন আগে 14ই ডিসেম্বর আমাদের দেশের শহীদ বুদ্ধিজীবীদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে তারা যখন বুঝছিল টিকতে পারছে না, আমাদের এই শ্রেষ্ঠ সন্তানদেরকেও তারা হত্যা করে গেছে। তো মনে রাখতে হবে, আমাদের দেশে যারা ধর্মশ্রয়ী রাজনীতি করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তারা কিন্তু তখন বিদেশে যে অন্য জায়গায় থেকে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার আন্দোলনও তারা করেছে। তাহলে জিনিসগুলো কিন্তু পরিষ্কার, যে যেদিন আমরা মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করলাম, একদিকে আমাদের দিকে দেশ গড়ার সংগ্রাম, মুক্তিযুদ্ধের বিজয় মিন্স হচ্ছে যে লক্ষ্য নিয়ে করেছিলাম, যে 4 মূলনীতিতে যেটা আমাদের প্রতিষ্ঠা ছিল, এই সংগ্রাম একদিকে। আর একটা হচ্ছে যারা আমাদের শত্রুপক্ষ, তারা কিন্তু আমাদের বিরুদ্ধের জায়গায় ছিল। যদি আমাকে বলেন মুক্তিযুদ্ধের পরে প্রকৃত ইতিহাস যেভাবে রচিত হওয়ার কথা ছিল, অনেকে আমরা করিনি, সেটাও বিবেচনা রাখে। অনেকের উন্নাসিকতা ছিল। যেমন আমি দেখি, আমার পার্টির কথা বলি, ধরেন আমাদের কমিউনিস্ট পার্টির ওই সময়কার সভাপতি জানেন, প্রবাসী সরকার উপদেষ্টা কমরেড মনি সিং, তিনি একটা রাইট আপ আছে আমাদের মুক্তিযুদ্ধের দলিলপত্রে, এবং ওনার অনেক সাক্ষাৎকার আছে। সেইখানে উনি পরিষ্কার ভাষায় ওই সময়ই বলছেন যে আমাদের ওই সময় যে গেরিলা বাহিনী ছিল সেটা কম থেকে 17 থেকে 22,000-এর মতো ওই সময়ের রাইট আপ, এবং ইন্ডিয়াতে এগুলো আছে। কিন্তু পরে দেখবেন ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের 2300 জন নিয়েই টানাটানি ঝুলোঝুলি। তার মানে আমরাও অনেকে করিনি, এবং অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা সে নিজেও চিন্তা করেনি এইটা নাম লিখে কিছু একটা করতে হবে। মানে তখন যে সংগ্রামটা ছিল, কারোর জীবনযুদ্ধ কারোর গড়ে তোলার, সেটা একটা দিক। কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটলো, এইটাই হচ্ছে একটা অন্যতম টার্নিং পয়েন্ট। যারা আমাদের বিরুদ্ধের শক্তি, হয়তো আমাদের নানা দুর্বলতা, নানা কারণে এই সুযোগকে তারা পেয়ে গেছে, কিন্তু তারা 75-এর 15ই আগস্ট ঘটনার মধ্য দিয়ে, ত্রুটি বিচ্যুতি আগেও ছিল, কিন্তু সবচেয়ে হচ্ছে দেশকে উল্টা যাত্রা শুরু করলো।
তো উল্টা যাত্রা শুরু করে এটা মনে রাখা দরকার, পাকিস্তান সৃষ্টির পরে আমাদের ভাষার উপরে আঘাত, সংস্কৃতির উপরে আঘাত করে এবং একটা বিকৃত ইতিহাস করেই কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। সুতরাং 75-এর 15ই আগস্টে যে আঘাতটা হলো, তখন এই যে বাংলাদেশ বেতার থেকে শুরু করে কি না ঘটলো, মানে আমি বলছি যে তারা এটা পরিকল্পিত অ্যাফোর্ড। সুতরাং এ ধরনের ঘটনায় পরবর্তীতে আপনার এই আকাঙ্ক্ষা করার তো কোনো কারণ নাই যে একটা ভালো ইতিহাস হবে। কিন্তু আমি এই জায়গায় এসে থামতে চাই, এটা মনে রাখা দরকার, ইতিহাস ইতিহাস, এইটাকে কেউ বিকৃত করেও রক্ষা পাবে না, এটাকে কেউ অতিরঞ্জিত করে এটাকে নিজের দিকে বেশি টেনে এনে কাউকে বাদ দিয়েও এটা প্রকৃত ইতিহাস রচিত হয় না। আমার কাছে মনে হয় আজকে বঙ্গবন্ধুর এই প্রত্যাবর্তন, যে মানে ইতিহাসে যার যেখানে যে ভূমিকা, সেই ভূমিকায় সেটা বলতে চাই। 50 বছর তিনি যে এই যে পার করে যে দিনটা আমরা আজকে, আপনিও বললেন, অন্তত পক্ষে এই শপথটা যদি আমরা নেই, ইতিহাসে যার যার স্থান, যার যার স্থান, যা যা ঘটনা, প্রকৃত ঘটনা মূল্যায়নকারীরা তার মতো করবেন, এক একজনের মূল্যায়নের ধারা এক এক রকম হবে, সেটা অন্য জিনিস। এই টোটালিটিতে ইতিহাস, এই বিবেচনা করে যদি নির্মোহ অবস্থান থেকে আমরা এখনো নামতে পারি, সেইটাও একটা কারণ ইতিহাসে খলনায়ককে নায়ক বানানোর কোনো কারণ, এবং এটা টিকেও থাকবে না কখনো। জনাব নাজমুল সাহেব, আপনার কাছে ঠিক একই বিষয়ে খুব ছোট্ট করে জেনে নিতে চাই। ছোট করে বলছি যে 10ই জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ের পূর্ণতা পেয়েছে, সেই ইতিহাস কম বেশি আমাদের সবারই জানা। এটাকে ধরে আপনি যে ইতিহাস বিকৃতির কথা বলছিলেন, প্রিন্স ভাই মোটামুটি সবই বলেছেন। আমি শুধু একটু যোগ করতে চাই যে ইতিহাসের মূল্যায়নটা সেটা 50, 100, 200, 500 বছর পরেও হতে পারে, এবং এক এক ইতিহাসবিদ এক একভাবে করবেন, এক এক গবেষক একভাবে করবেন, সেটি হচ্ছে ঘটনার মূল্যায়ন। কিন্তু ঘটনা বা ফ্যাক্ট যেগুলো, এগুলো তো অসংখ্য রকমের হতে পারে না, একরকমের হবে, সত্যের একটাই রূপে হয়। এখন মুক্তিযুদ্ধ চলার সময় থেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, মুক্তিযুদ্ধের পরে হয়েছে, তারপর 75-এর পরে টানা 21 বছর হয়েছে, ফলে দীর্ঘ একটা সময় ধরে দেশি বিদেশি যে শক্তিরা বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তারা নানানভাবে এই ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে, উল্টা পথে গিয়েছে, অনেক কিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কয়েক প্রজন্ম টানা ইতিহাসের একেবারে মৌলিক সত্যগুলো তারা জানতে পারে নাই। কিন্তু এই যে টানা 12-13 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বঙ্গবন্ধুর দল, তাদের সময়ে যদি আমরা এটা শুদ্ধ করতে না পারি পুরোপুরি, তাহলে অন্য কোনো দলের কাছে আমরা এটা আশা করতে পারি না। এখনো যখন বিতর্ক হয় তথ্য নিয়ে, সত্য নিয়ে, ইতিহাসের বিভিন্ন ঘটনা নিয়ে, ইতিহাসের নায়ক মহানায়ক এবং তাদের ভূমিকা নিয়ে, সেটা দুঃখজনক। এখন ইতিহাস, সত্য ইতিহাস কারা লিখবেন? ইতিহাসবিদরা লিখবেন, গবেষকরা লিখবেন। ফলে ওই মানুষগুলো যদি নির্মোহ না হন, তাদের যদি কোনো রকমের পক্ষপাত না থাকে, তাহলে কিন্তু ওর মধ্যে কিছু না কিছু বিকৃতি বা পক্ষপাত আপনি খুঁজে পাবেন। সেটা 19-20 হতে পারে, কিন্তু যে ইতিহাসকে পুরো পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে, এরপরে বঙ্গবন্ধুরকে হত্যা করার পরে, সেটা কতটা আমরা শুদ্ধ করতে পেরেছি অন্তত আওয়ামী লীগের এই 12-13 বছরে, এর আগেও 5 বছর আওয়ামী লীগ ছিল, এটা যদি আমরা করতে না পারি, তাহলে আমরা তথ্যভিত্তিক ইতিহাস আর কারো কাছ থেকে আশা করতে পারবো না। এখানে যে ইতিহাস আমাদের রচিত আছে, সংরক্ষিত আছে জাতীয়ভাবে, তার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেগুলো খুঁজে বের করে একটা কমিশনের মাধ্যমে সংশোধনের জায়গায় রয়েছে। জনাব আহমদ হোসেন, আমরা যে আলোচনাটা করছিলাম যে বিকৃত ইতিহাস, প্রশ্ন উঠলো যে আওয়ামী লীগ গত 12 বছর ধরে ক্ষমতায়, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন, এই সময়ে কোনো উদ্যোগ খুব বেশি কি আমরা দেখেছি? ইতিহাসের যে ভুলগুলো, যে বিকৃত ইতিহাসগুলো জেনে একটি প্রজন্ম বেড়ে উঠেছে, কয়েকটি প্রজন্ম বেড়ে উঠেছে, সেই ভুলগুলো তো রয়েছেও। এই জায়গাটিতে সংশোধন করার উদ্যোগ থাকবে কিনা সরকারের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে। আজকে 10 জানুয়ারি বিদায় হলো। 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে আসলেন। আসবেন কি আসবেন না এমন একটা অনিশ্চয়তা ছিল। আন্তর্জাতিক কমিউনিটি চাপে অবশেষে পাকিস্তানের 14 পুত্র প্রেসিডেন্ট, সে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য। বঙ্গবন্ধু তো করাচি এয়ারপোর্টে ওনাকে একটা বিমান ওঠানো হলো। বঙ্গবন্ধু জানেন না বঙ্গবন্ধু কোথায় যাচ্ছেন।
লন্ডন হিথ্রো এয়ারপোর্টে নামার পরে তাকে না সেখান থেকে তিনি দিল্লি হয়ে ঢাকা আসেন। এটা হচ্ছে ইতিহাসের সত্য কথা, এটি হিস্ট্রি। এবার আপনি যে বলেন ৭১-এর ৭ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন যে সোহরাওয়ার্দী উদ্যানে, যে আমার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এটা তো ইতিহাসের অংশ। বঙ্গবন্ধু স্বাধীনতার ডিক্লারেশন দিলেন ২৬শে মার্চ, এবং সেটা যারা ভান্ডার সরকারের কাছে পাঠালেন, চট্টগ্রামে আমাদের নেতা ছিলেন। পরবর্তী সময়ে যুদ্ধের কৌশল হিসাবে একজন সামরিক অফিসারের প্রয়োজন ছিল। সেই সামরিক অফিসার জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটা পাঠ করেছেন। এখন পাঠ যিনি করলেন, যে পাঠক যিনি হয়ে যান ঘোষক, তাহলে ইতিহাসে এখন জিয়াউর রহমান তো স্বাধীনতার ঘোষক না। এটা হচ্ছে সত্য কথা। এটা বিএনপিকে এই কথাটা বলতে হবে। হ্যাঁ, যদি বিএনপি এই কথা বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন, তাহলে এটা কারেক্ট হবে। যে জনাব আহমদ হোসেন, আমরা যে আলোচনাটা করছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে ৭৫-এর পরবর্তী সময় থেকেই ইতিহাস বিকৃতির শুরু। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের আলোচনায় যেটি বেরিয়ে আসলো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন, ১২ বছর তারা ক্ষমতায়, এই যে ইতিহাসের যে ত্রুটিগুলো রয়েছে সেটি কতটুকুন সমাধান করা গেছে বা সেটির আমি তো বলছি, আপনি ইতিহাসের ত্রুটিগুলো আপনি বলেন, কোনটা ত্রুটি বলেন আপনি আমাকে স্পেসিফাই করেন, কোনটা ত্রুটি? যেটা ত্রুটি আমি এটা বললাম যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, এই জায়গায় যারা বিতর্ক সৃষ্টি করে তাদেরকেই সংশোধন হতে হবে। তারা কি বিতর্ক সৃষ্টি করছে কি কারণে? তারা সৃষ্টি করছে একটি কারণে, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবেন না রাজাকারের ইতিহাস লিখবেন, এটা আপনি প্রথম ডিসিশন নিতে হবে। আওয়ামী লীগ কি রাজাকারের ইতিহাস লিখবে? আওয়ামী লীগ কি ইতিহাসকে শুদ্ধ করেনি? আওয়ামী লীগ কি রাজাকারদের বিচার করেনি? আওয়ামী লীগ কি যুদ্ধ অপরাধীদের বিচার করছে না? আওয়ামী লীগ কি মুক্তিযোদ্ধাদের তালিকা, যেখানে জিয়াউর রহমান এরশাদ সাহেব অনেক ভুয়া মুক্তিযুদ্ধ বানিয়েছিল, এখন আজকে সেগুলো ভেরিফাই করে বাদ দিতে হচ্ছে। সুতরাং মুক্তিযুদ্ধের ইতিহাসকে কারেক্ট করে নেওয়ার জন্য তো আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। ১২ বছরে আর আগে আর বাংলাদেশ, আজকের বাংলাদেশ কি এক জায়গায় দাঁড়িয়ে আছে? আজকের বাংলাদেশ কি রাজাকারের বাংলাদেশ? আজকের বাংলাদেশ কি মৌলবাদের বাংলাদেশ? আজকের বাংলাদেশ কি সাম্প্রদায়িক বাংলাদেশ? আজকের বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। আজকের যে স্বাধীনতার ৪ মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এগুলো কি ৭৫-এর পরে ছিল? জিয়াউর রহমান তো কলমের পূজায় সব কেটে দিয়েছিল, সেগুলো আবার পুনর্স্থাপন করা হয়েছে সংবিধানে। কে করেছে? আওয়ামী লীগই করেছে। এটা কি ইতিহাসের সঠিক পথে ফিরে আসা নয়? এটা কি কারেকশন নয়? এটা আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে, আমরাও এই কথা বলছি না, ইতিহাসবিদরা, যারা গবেষকরা গবেষণা করবেন, একটা কথা বেরিয়ে আসছে, যিনি ইতিহাসবিদ বা যিনি গবেষক, তিনি যদি পার্টিজান হন, তার পক্ষে আপনার কারেক্ট ইতিহাস লেখা সম্ভব না। তার পক্ষে পার্টিজান ইতিহাস লেখা সম্ভব। যে আজকে বাংলাদেশটা হয়ে গেছে, জানি কি, যারা ইতিহাসবিদ, যারা গবেষক, তারাও পার্টিজান হয়ে গেছে। যে আমরা বাংলাদেশের রাজনীতিতে দুটো ধারা এটা তৈরি হয়ে গেছে বঙ্গবন্ধু হত্যার পরে, একটা রাজাকারীদের ধারা, পাকিস্তানি ধারা, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের ধারা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দীর্ঘ ২১ বছর লাগাতার সংগ্রাম শেষে আমরা ক্ষমতা আসলাম। ২১টা বছর যারা বেড়ে উঠেছে, তারা কি জেনেছে? তারা বঙ্গবন্ধুকে জানতো না, তারা জেনেছে জিয়াউর রহমান ঘোষক। এই যে ২১টা বছরে যারা বেড়ে উঠতো, তাদের মেমোরিতে, তাদের চিন্তায় জিয়াউর রহমানকে প্রতিষ্ঠা করা হয়েছে। আজকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এখন বঙ্গবন্ধুকে আপনার সঠিক জায়গা নিয়ে আসা হয়েছে। এখন বঙ্গবন্ধুর ছবি ঘরে ঘরে উঠেছে। এই যে আপনি বলেন ভাস্কর্য, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙতে যাচ্ছে কেন? বঙ্গবন্ধু ভাস্কর্য হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসের ছবি। একটা জেনারেশন, একটা প্রজন্ম যখন দেখবে এই ছবিটা বঙ্গবন্ধু, তিনি দেশ স্বাধীন করেছেন, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তখন তার কাছে ইতিহাসটা স্পষ্ট। এটা কি ইতিহাসটাকে সঠিক পথে ফিরিয়ে আসার পদক্ষেপ নয়? কাজে বাংলাদেশের রাজনীতি এখন যাইয়া বলেন আমরা এখন টকশোতে বলি, বক্তৃতায় বলি, বাংলাদেশে বিতর্ক আছে। কিসের বিতর্ক? একটা বিতর্ক আছে, সেটা হলো মুক্তিযুদ্ধ না রাজাকার, মুক্তিযোদ্ধা না রাজাকার। কাজে এই যে আমি প্রিন্স কমিউনিস্ট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা, এখন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পৃথিবীতে বদলে গেছে। সোভিয়েত ইউনিয়ন তখন ছিল, আমরা কি শুধু এই
13 ডিসেম্বরের কথা ভুলে গেছি, আপনিও জানেন না মনে হয় 13 ডিসেম্বর কি হয়েছিল, আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে, সব ইতিহাস আপনিও জানেন। 13 ডিসেম্বর জাতিসংঘের সোভিয়েত ইউনিয়ন আপনার যে ভেটোটা দিয়েছে, তখন ব্রেজনেভ ছিল প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ছিল কমিউনিস্ট পার্টি জেনারেল, তখন সোভিয়েত ইউনিয়নের ঐতিহাসিক ভূমিকা অবশ্যই আমরা শ্রদ্ধা করব। সেদিন যদি জাতিসংঘে সোভিয়েত ইউনিয়ন ভেটো না, জি, আমরা আপনার কাছে আবার আসবো। তাহলে শোনেন, তাহলে আরে আপনি আসেন, তাহলে আপনার 16 ডিসেম্বর আসা কঠিন ছিল। কিন্তু আজকে সোভিয়েত ইউনিয়ন তো নাই, আজকে প্রেসিডেন্ট নাই, গর্বাচেভ এসে দুনিয়াটাকে পাল্টে দিল, দুনিয়াটাকে এক কেন্দ্রিক করে দিল, কমিউনিস্ট পার্টি বিলুপ্তি ঘটলো, কমিউনিজমের বিলুপ্তি ঘটলো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও দুর্বল হয়ে। সুতরাং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমাদের অ্যালাইড ছিল, স্বাধীনতার পরেও ওই কমিউনিস্ট পার্টি আমাদের অ্যালাইড ছিল, অ্যালাইড ট্রুথ ছিল। কমরেড মনি সিং বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন এবং বঙ্গবন্ধু কমরেড মনি সিংয়ের সাথে কনসাল্ট করতেন, আলোচনা করতেন বিভিন্ন বিষয়ে। যে সমাজতন্ত্র আসলো, কি কারণে আসলো? মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এখানে সমাজতন্ত্র আপনার 200 মানুষের সামনে এসেছে এবং বঙ্গবন্ধু যেহেতু এই বলয়ের মধ্যে ছিলেন, সোভিয়েত ইন্ডো সোভিয়েত, এখানে মার্কিন বিরুদ্ধে ছিলেন, সেই জন্য বঙ্গবন্ধুকে 75 কোটি টাকা হত্যা করে। মূল কারণ হচ্ছে সেটা। এবং হত্যার পরে তারা চলে গেছে, তারা পাকিস্তানি ধারায় চলে গেছে। জিয়াউর রহমান ছিল মুক্তিযোদ্ধা, সে হয়ে গেল রাজাকারের বন্ধু। সুতরাং শাহাদিত হইলো, রাজাকার শাহাদিত হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের মতন বানিয়েছে, বানিয়ে তাকে মেসেজ দিয়েছে পাকিস্তানের কাছে, আমেরিকার কাছে, যে তোমাদের বন্ধুকে আমরা প্রধানমন্ত্রী বানালাম। ঠিক আছে, আপনি নেক্সট আপনি আসতে পারেন। জি, আপনার কাছে আবার আসবো। নিশ্চয়ই আমরা বিকৃত যে ইতিহাস, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে সঠিক ইতিহাস জানবে জাতি। প্রিন্স ভাই, আপনার কাছে এই সময়ের রাজনীতির আরও কিছু আলোচিত দিক নিয়ে একটু আসতে চাই। মির্জা কাদেরের, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদেরের সত্য বচন, সেটি রাজনীতির আলোচনায়, রাজনীতির মাঠে বেশ আলোচিত। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, তিনি বর্তমান মেয়রের বিরুদ্ধে মাঠে নেমেছেন। এই দুটি দিককে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, আমি ওই কথায় যাওয়ার আগে একটু সময় 31 সেকেন্ডে একটু ইতিহাসের এই পয়েন্টটা আমি আমার জায়গাটা একটু ক্লোজ করতে চাই এই বিবেচনায়, কারণ আমার বিবেচনাটা ভালো আলোচনা আপনি শুরু করেছেন। আমি খালি এই পয়েন্টে শেষ করতে চাই, একটু মনে রাখা দরকার, ইতিহাস যদি আপনি রচনার জন্য অন্তত পক্ষে প্রথমে আপনি যদি আগে থেকে একটা মাইন্ডসেট করেন, তাহলে এটা একটা ভুল বিবেচনা। ইতিহাস নানা লোক নানাভাবে দেখে, ক্রস চেক করতে হয়, সেটা অন্য জিনিস। ঘটনার বিবরণ আর এক জিনিস, ঘটনার মূল্য আর এক জিনিস। উনি যেটা বলেছেন কারেক্ট, এটা মনে রাখা দরকার। আমরা এখন দেখতে পাচ্ছি কি জানেন, এইটা দিয়ে আপনি আবার প্রকৃত জায়গায় যেতে পারবেন কিনা আমি সন্দেহ করি। তথাকথিত প্রজেক্ট নির্ভর ইতিহাস একটা হয়েছে, বিশাল টাকার প্রজেক্ট, এবং এই প্রজেক্ট চলে যায় যে যখন ক্ষমতায় থাকে তাকে তুষ্ট করা, তাহলে সেটাও পার্শিয়াল হয়ে যায়। যে কথা এখানে বললেন যে এটা যেন অতিরঞ্জন না হয়, সব শব্দ আপনি বললেন, এইগুলো বিবেচনা করতে হবে। আর একটা জিনিস সবচেয়ে বড় কাজ, বাংলাদেশের ইতিহাস রচনার ক্ষেত্রে একটা বড় প্রবলেম বলে মনে করি অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে, দেখুন এটা একটা সার্বজনীন কথা, ইতিহাসের স্রষ্টা কে? জনগণ। মুক্তিযুদ্ধের তো মহানায়ক জনগণ। আপনি ওইটা বাদ দিয়ে যখন ব্যক্তি বিশেষ চিন্তা করেন, অবশ্যই ব্যক্তির বিশাল ভূমিকা আছে, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কিন্তু আপনি যদি ওইটা না করেন তাহলে জন ইতিহাসটা তুলে আনতে পারবেন না, সামগ্রিক ইতিহাস পাবেন না। সেই জায়গায় যাওয়া দরকার বলে আমি মনে করি, তাহলে প্রকৃত ইতিহাসের জায়গায় আমরা যেতে পারবো। এবং এটা রচনার মানে কি বলে শেষ হবে না কখনো, এটা চলমান প্রক্রিয়া, সেইটা থাকুক, সেইটা আমরা চাই। আপনি পরে যে দুইটা প্রশ্ন বললেন, এটা বেশ মানুষের কাছে দেখেন যে মানুষের কাছে ইন্টারেস্টিং বা একটা মুখরোচক এইরকম বিবেচনা থেকে এটা আসছে। এবং সবচেয়ে বড় আমার বিবেচনায় যে বিশেষ করে এখানে যেটা আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের ভাইয়ের ছোট ভাই যেটা বলেছেন, ওনার ভাই যেহেতু আওয়ামী লীগের নেতা, উনি আওয়ামী লীগ করলেও সমালোচনাটা আওয়ামী লীগকে করছেন এবং মিডিয়া ওইটাকে নিয়ে একটা শোরগোল করছে, সামনে চলে আসছে। এরকম অন্য বললে হয়তো বা আসতো না। আমাদের ঢাকা শহরে তো দক্ষিণ, আমিও দক্ষিণের বাসিন্দা, দক্ষিণে যা শুনলাম এই। আমার পয়েন্টটাকে এই জায়গায় বলতে চাই, আপনি দেখেন যদি সত্য হিসাব আমরা করি, যেটা আপনিও বলেছেন সত্য বচন, ওই কাদের সাহেব তিনি অভিযোগ উত্থাপন করেছেন এবং অভিযোগ কিন্তু গুরুতর অভিযোগ। সেইখানে মাদকের অভিযোগ আছে, নারীর অভিযোগ আছে, অস্ত্র সরবরাহের অভিযোগ আছে, ভোট ডাকাতির অভিযোগ আছে, কি নাই খেয়াল করেন। এইখানেও আপনি দক্ষিণের যদি বলেন, পরস্পরের বিরুদ্ধে একেবারে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আছে।
এবং দুই জায়গায় আরেকটা বড় ঘটনা যেটা আমাদের সাইডে চলে যায়, এই সব জায়গায় দেখবেন এই ঘটনার ভিকটিম হচ্ছে সাধারণ জনগণ। সে টাকা দিয়ে দোকান দিয়েও বরাদ্দ পেল না, ওই জায়গায় হচ্ছে মানুষ ভোটাধিকার বঞ্চিত হলো, ভালো মানুষ রাজনীতিতে টিকে থাকতে পারছে না, এই সংকট। তাহলে এই জায়গায় আমি বলবো যে সরকার, এই সরকারের সময়ও এই ধরনের ঘটনাবলী যে আছে এটা আমরাও বারবার তুলে ধরছি, কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কোনো ভূমিকা নিতে পারছে না। কেন আমরা বুঝি, কারণ সে যে দৃষ্টিভঙ্গিতে রাজনীতি করছে, যে অর্থনৈতিক ধারার উপরে আছে এবং যাদের উপরে নির্ভর করে ক্ষমতায় টিকে থাকছে, এই লোকগুলোই তারা। এই ধরনের ওই দুর্নীতিবাজ বলেন, অপকর্মের হোতা বলেন, তারাই ক্ষমতাসীন। যে বদি সাহেব তার কথা বললো, যে উনিও বলছেন যে কক্সবাজারের বদির সাথে তার সম্পর্ক, ওইখানকার তার মানে কারাগার আছে, কিন্তু দেখেন এই বদিকে তো সরকার বিদায় করতে পারলো না, তার স্ত্রীকেই মনোনয়ন দিয়ে জিতে আনতে হলো। তার মানে ক্ষমতার খুঁটি হয়ে গেছে এই ধরনের ক্রিমিনালাইজড গোষ্ঠী, তাদের কাজগুলো পরস্পর বলা যায় সামনে আসছেই। তা আমি এই কথাই বলবো, সরকার যদি মিনিমাম তার কোনো দায়িত্ববোধ থাকে তাহলে এই সব কথাকে এইটাকে নেওয়া উচিত। আমি দেখলাম কেউ কেউ বলছেন এটা ব্যক্তিগত রেষারেষির ঘটনা। এটা কোনো ব্যক্তিগত রেষারেষির ঘটনা হতে পারে না। আপনার শব্দটাই বলি, হ্যাঁ যে কারণেই হোক না কেন সত্য বচন বেরিয়ে আসছে, সেই সত্য বচন সরকার যদি দায়িত্ব পালন না করতে পারে, জনগণই এর বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে বলছে, এটা পারিবারিক দ্বন্দ্ব কিনা এরকম সেইটা যদি বলেন, আমি দেখলাম বক্তৃতা সেটা আছেই, ওই যে বিশেষ করে যা আছে এটা আমি আর রিপিট করতে এগুলো অরুচিকর বলতে চাই না, সেটা তো কিছু দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু উনি তো নাম ধরে ধরে অভিযোগ করছে, নাম ধরে অভিযোগ করছে না ওইখানকার এমপি সম্পর্কে, কার সাথে কি সম্পর্ক, কোথায় কি আছে, ওনার বিরুদ্ধে কে তাকে নানা ধরনের হুমকি দিচ্ছে, এই কথাগুলো তো বিএ স্পেসিফিক জায়গাগুলো আছে। তা সুতরাং সেই জায়গায় দেখতে হবে। ঢাকা দক্ষিণে এগুলো তো সুনির্দিষ্ট করে বলছেন দুই পক্ষই, এখন মেয়রও সুনির্দিষ্ট করছেন, আগের মেয়রও সুনির্দিষ্ট করে বলছেন, এবং মানুষ কিন্তু জানে যে এই ধরনের সংকটগুলো আছে। সুতরাং এইখানে শুধুমাত্র ব্যক্তিগত রেষারেষি বলেই এইটা জায়গা চলে না। হ্যাঁ আমরা জানি এই ঘটনাগুলির হয় কি, যে একটা সময় হয়তো পপুলার ভোট পাওয়ার জন্য এখন একটা চল কথা, জনতুষ্টির রাজনীতি, লোকরঞ্জনের রাজনীতি, মানে নিজের স্বার্থতাপন থাকতে পারে, কিন্তু আমি বলছি ওই জায়গায় নজর না দিয়ে দেওয়া উচিত জনস্বার্থে। এইখানে যে যে সংকটগুলো তারাও তুলে আনছে, যে কথা কিন্তু আমরা অনেকদিন ধরে বলছি, বাংলাদেশের যে কোনো বিবেকবান মানুষ বলছে, সেই জায়গায় জরুরিভাবে হাত দেওয়া দরকার। সরকার ফেল করলে জনগণই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, এবং জনগণই আসলে যদি প্রতিরোধ গড়ে না তোলে, এই এক দুইজনের কথাই কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। সেই জায়গাটা যাওয়া দরকার বলে আমি মনে করি, মানুষের সাথেই। জি, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতি নিয়ে এই আলোচনাতেই ফিরবো। আহমদ ভাই, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা বিরতি নিয়ে আবার ফিরবো। দর্শক, ইভালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। দর্শক, ইভালি 21 রাতে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় এই সময় রাজনীতি। যেতে চাই নাজমুল আশরাফ আপনার কাছে, আমরা যে আলোচনায় ছিলাম এই যে ভাইয়ের বিরুদ্ধে নোয়াখালী এবং ঢাকা, হ্যাঁ একই দলের সাবেক মেয়র, বর্তমান মেয়র, এই যে বাহাস, এই জায়গাটিতে আপনার বিশ্লেষণ জানবো। এই ঢাকা এবং নোয়াখালী ঘটনা দুটোর নিয়ে যদি বলতে চাই, প্রথম কথা হচ্ছে কি যে এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী কোনো রাজনীতি নাই, একেবারে নাই বলা যায়। বিএনপি মাঝে মধ্যে ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানে টুকটাক কথা বলে, ফলে মোটা দাগে যদি বলি তাহলে আওয়ামী লীগের বিপরীত কোনো রাজনৈতিক শক্তি নাই। ফলে আওয়ামী লীগের ভেতরকার যে শক্তি, আওয়ামী লীগের যে নিজস্ব রাজনীতি, ওইটারই নানান দিক বেরিয়ে আসছে। এখন ঢাকার ঘটনা বা নোয়াখালীর ঘটনা আপনি দলের ভিতরে বিরোধ হিসেবে দেখতে পারেন, যে দলের ভিতরে দলের বিরুদ্ধে লোকজন কথা বলছে, দলের সমস্যা, এটা অভ্যন্তরীণ কোন দল, অভ্যন্তরীণ বিরোধ, এটা হচ্ছে আপনি যদি নেতিবাচকভাবে দেখেন। আপনি যদি ইতিবাচকভাবে দেখেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটি গণতান্ত্রিক দলের মধ্যে নিজেদের সমালোচনা হবে, একজন আরেকজনের বিপক্ষে বলবে, সব ধরনের মতামত থাকবে, কিন্তু বৃহত্তর স্বার্থে দলের অবস্থান সবাই মেনে নেবে। কিন্তু আমাদের দলগুলো, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, এত বেশি মানে কি বলবো নিয়ন্ত্রিত, যে ওই দলের ভেতরে দলের একজন আরেকজনের বিরুদ্ধে বা দলের শীর্ষ পর্যায়ের কোনো নেতানেত্রীর বিরুদ্ধে কথা বলার সাহস নাই, সংস্কৃতি নাই। তার মানে হচ্ছে যিনি আওয়ামী লীগ করছেন তিনি আওয়ামী লীগের আরেকজন সহকর্মীর ব্যাপারে সমালোচনা করতে পারবেন না, তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে সমালোচনা করতে পারবেন না, তাহলে দলের ভিতরে গণতন্ত্র কোথায় থাকলো? ফলে দলের ভিতরে যখন কোনো সমালোচনা আমরা দেখি, আমরা এটাকে অনেক বড় করে দেখি, নেতিবাচকভাবে দেখি, বিরোধ, কোন দল ইত্যাদিভাবে দেখি। দলের মধ্যে আলোচনা হবে, সমালোচনা হবে, কিন্তু দলের সিদ্ধান্তটা মেনে নেয় কিনা বা দলের স্বার্থ বিরোধী কিছু বলে কিনা,
এখন আমরা বলি কি যে দলের মধ্যে থেকে কেউ যদি দলের বিরুদ্ধে কথা বলে তাহলে নাকি জনগণের কাছে তারা বিব্রত হয়। কেন বিব্রত হয়? কারণ ওই সংস্কৃতি, ওই চর্চাটা আমাদের নাই, যে নিজেরা সমালোচনা করা যায়, এই চর্চা না থাকার কারণে তারা বিব্রত হয়। ফলে আমি এটাকে একটা বড় রাজনৈতিক দলের ভিতরে অনেক রকমের মত পথ বিরোধ আপনার থাকতে পারে, সেগুলো নিয়ে প্রকাশ্য আলোচনা হলে পরে দলের শুদ্ধি হবে এবং দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা বাড়বে। এটা হচ্ছে দুটো ঘটনা মিলে আমার একটা বক্তব্য, দুইটা বক্তব্য। প্রথমটা হচ্ছে যে বিপক্ষের রাজনীতি নাই বলে আওয়ামী লীগের নিজস্ব রাজনীতিগুলো বেরিয়ে আসছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা দলের ভিতরে এক ধরনের গণতান্ত্রিক চর্চা, এটাকে নেতিবাচকভাবে দেখা উচিত না, যেহেতু আমাদের চর্চা নাই এই জন্য আমরা নেতিবাচকভাবে দেখি। এখন যদি আসি নোয়াখালীর ব্যাপারে, নোয়াখালীর জনাব ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো কিন্তু এই 2018 সালের নির্বাচনের পর থেকে মাঠে আছে। বিএনপি হয়তো অনেক বাড়িয়ে বলে, আবার অনেক পক্ষ থেকে মোটামুটি বলে। ওই নির্বাচন নিয়ে কি প্রশ্ন নাই? ওই নির্বাচন নিয়ে কি প্রশ্ন আছে সেগুলো কিন্তু নানানভাবে গণমাধ্যমে এসেছে, এখন তথ্যভিত্তিক খবর এসেছে। এবং এই কাদের মির্জা সাহেবের ঘটনার পরে বিভিন্ন টিভি চ্যানেলে কোনো না কোনো আওয়ামী লীগ নেতা যুক্ত ছিলেন। আমি কয়েকটা টকশো নিজে দেখেছি, তারাও কিন্তু এটা বলছেন যে ওই নির্বাচন নিয়ে কি প্রশ্ন নাই, আছে। হয়তো অনেক বাড়িয়ে বলে, বিএনপি বলে যে দিনের ভোর রাতে হয়ে গেছে, কেউ ভোট দিতে পারে নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওটার মধ্যে যে অনিয়ম হয়েছে, ওটা যে আসলে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয় নাই, একরকম একপেশি নির্বাচন হয়েছে, সেখানে প্রশাসনের, সেখানে পুলিশের ভূমিকা কি ছিল, এগুলো কম বেশি আমরা জানি। তো এখন কাদের মির্জা সাহেব ওই কথাটা বলেছেন, যেটা এতদিন বিএনপি বর্ণরা বলে আসছে, সেই কারণে এটাকে অনেক বড় ঘটনা আমাদের কাছে মনে হয়েছে। এটা গেল নির্বাচন নিয়ে তার বক্তব্য। এছাড়া গোটা নোয়াখালীর রাজনীতি নিয়ে, নোয়াখালীতে আওয়ামী লীগের অবস্থান, বিএনপির অবস্থান এবং নোয়াখালীতে যারা জিতেছেন তাদের সম্পর্কে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, তিনি আওয়ামী লীগের ভেতর থেকে কথাগুলো বলেছেন বলে আমরা এত বেশি এটা গুরুত্ব দিচ্ছি, অন্যরাও বিভিন্ন সময় কথাগুলো বলেছে। এখন এই ঘটনাগুলো যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আওয়ামী লীগের ভিতরে, তাকেও পাল্টা যুক্তি এবং তথ্য দিয়ে বলতে হবে। এখন ওনার মাথা খারাপ, উনি পাগল হয়ে গেছেন, উনি নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, বিএনপির ভোট পাওয়ার জন্য বলছেন, এগুলো বলে তার এই কথাগুলোকে মানে চাপা দেওয়ার চেষ্টা করেছে। এখানে যেটুকু সত্যতা আছে সেগুলো মেনে নেওয়া উচিত, এবং ভেতর থেকে এই কথাগুলো বললে কিন্তু দলের গ্রহণযোগ্যতা বাড়বে এবং নির্বাচন নিয়ে যত রকমের বিভ্রান্তি আছে সেগুলো দূর হবে। এবার আসি ঢাকা সিটি কর্পোরেশনের। এখন ঢাকার দক্ষিণের দুই মেয়রের মধ্যে যে বাহাস আমরা দেখছি, সেখানে আমি একই কথা বলবো যে একজন আরেকজনের উত্তরসূরি, একজন আরেকজনের পূর্বসূরি। তারা দুজন যে কথাগুলো বলছেন, অনেক ক্ষেত্রে তথ্য আছে, যুক্তি আছে, অনেক ক্ষেত্রে সুইপিং কমেন্টও আছে। কিন্তু ঢাকা দক্ষিণের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকার দুই মেয়রের যে কথাগুলো বলছেন, সেগুলো থেকে সত্যটা কি এবং দুজনের অভিযোগের মধ্যে কতটুকু সত্যতা আছে, তার ভিত্তিতে যদি আইনি ব্যবস্থা নেওয়া হয়, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, তদন্ত করা হয়, তাহলে কিন্তু সিটি কর্পোরেশন তথা দক্ষিণের জনগণ উপকৃত হবে। ফলে এই দুজনের বক্তব্য মধ্যে যদি আমরা আটকে থাকি এবং শুধু বলি দলের মধ্যে বিরোধ, পাল্টাপাল্টি, একজন একজনকে ঘায়েল করছেন, তাহলে কিন্তু তাদের বক্তব্যের মধ্যে যেটুকু সত্য আছে, তথ্য আছে, তার সুবিধা আমরা পাবো না। সেই জায়গায় আমি বলবো যে এটাও একটি ভালো চর্চা। তবে পুরনো মেয়র এবং নতুন মেয়রের যে বাহাস, বিশেষ করে আপনার সিটি কর্পোরেশন দোকান বরাদ্দ নিয়ে, তার অনেক তথ্য কিন্তু গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে। দুপক্ষের বক্তব্যের পাশাপাশি দোকানদারদের বক্তব্য আর অনেক কিছু শুনেছি। ফলে ওই সময় যে একটা অনিয়ম হয়েছে, তার তদন্ত এবং তার বিরুদ্ধে ব্যবস্থা, সেটা সাঈদ খোকনের বিরুদ্ধে হোক বা অন্য কারোর বিরুদ্ধে হোক, সেটা নেওয়া উচিত। তাহলে হবে কি, স্বচ্ছতা নিশ্চিত হবে। ফলে আমি শেষ কথা বলবো, নোয়াখালী এবং ঢাকার দুটো ঘটনাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি। জি, জনাব আহমদ হোসেন, আমরা নোয়াখালী এবং ঢাকার দুটি এই সময় রাজনীতিতে যে আলোচিত ঘটনা, সেটি নিয়ে আলোচনা করছিলাম। এই যে নাজমুল আশরাফ বললেন যে এটাতে বিব্রত হওয়ার মতো বিষয় থাকে, অনেকে মনে করে যে বিব্রত হচ্ছে দলটি, আবার এটা গণতান্ত্রিক দলের মধ্যে গণতন্ত্রের একটি চর্চাও তার কাছে মনে হয়। আপনার বিশ্লেষণ জানবো এই দুটি ঘটনায়। আমার বিশ্লেষণ তো এখানে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের সাহেবের ছোট ভাই মেয়র প্রার্থী, তিনি লোকাল পলিটিক্স এর কথাগুলো বলছেন এবং ব্যক্তিগত ক্ষোভ থাকতে পারে, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। এগুলো আমাদের রাজনীতির বিভাজনের প্রক্রিয়া নাই, এটা একান্তই তার ব্যক্তিগত ক্ষোভ, দুঃখ, বেদনা কি আছে সেগুলো আমরা জানি না। লোকাল পলিটিক্স থেকে তার সাথে কার বিরোধ সেটা আমরা জানি, এবং আপনি বলছেন এটা কোনো পারিবারিক বিরোধ নয়। এই বিষয়টাতে আমরা, আপনি আগে বলেছেন এই বিষয়গুলোতে আমরা কথা বলতে চাচ্ছি না,
আমরা অনেকটা, আমি এই বিষয়ে আমি কথা বলা থেকে আমি বিরত থাকতে চাই। এবং আমাদের দক্ষিণের সাবেক মেয়র বর্তমান মেয়রের পাশ দিনেও আমি আমার কোনো কমেন্ট দিতে চাই না। তবে যেটা সত্য, সে সত্য প্রতিষ্ঠিত হওয়া উচিত। যদি কেউ সেখানে অপরাধ করে থাকে, অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন দুর্নীতির প্রশ্নে আমি জিরো টলারেন্স, এবং ইতিমধ্যে পার্টিতেও আমাদের অনেক নেতারাই যারা দুর্নীতি করেছে তাদের দুদকে মামলাও আছে। বদির তো জেলেই ছিল, বদিকে অনুসরণ দেওয়া হয় নাই। অনেকের বিরুদ্ধে মামলাও কিন্তু আছে, আমাদের এমপি, অনেক এমপির বিরুদ্ধে মামলা আছে। সেই ক্ষেত্রে দুদক স্বাধীনভাবে কাজ করছে। সেই ক্ষেত্রে যদি কারো অপরাধ থাকে, দুর্নীতি কেউ করে থাকে, সেটা দুদক দেখবে। দুদক সেখানে স্বাধীনভাবে কাজ করছে, স্বাধীনভাবে সিদ্ধান্ত। এই ব্যাপারে গভর্নমেন্টের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে কোনো বাধা আসবে না, এইটুকু আমি বলবো। এর বাইরে আমি বেশি কিছু বলবো না। এটা আপনার না, এই শুধু এই ধরনের ইস্যু কি আসলে বিব্রতকর কিনা একটা দলের জন্য? আমি তো বললাম যে এই বিষয়ে আমি কথা বলা থেকে বিরত থাকতে চাই। এই বক্তব্যের মধ্য দিয়ে আপনি যা বোঝার বুঝে নেন, আপনার তো বোঝার মতো ক্ষমতা আছে সঞ্চালক হিসাবে। জি, আমরা একটু তাহলে অন্য প্রসঙ্গে যেতে চাই। প্রিন্স ভাই, আপনার কাছে আসবো যে কোভিড-19 করোনা আসলে আমাদের জীবন থেকে আসলে একটি বছর কেড়ে নিয়েছে। এই এক বছরের মধ্যেই চিকিৎসা বিজ্ঞানের যে সাফল্য, এক বছরের মধ্যে মোটামুটি বেশ কয়েকটি ভ্যাকসিন চলে এসেছে। বেশ কয়েকটি দেশে পরীক্ষামূলক না, তো কয়েকটি দেশে সেটি প্রয়োগও হচ্ছে। আমাদের দেশেও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা চলে আসবে হয়তো ফেব্রুয়ারি-মার্চের মধ্যে, ফেব্রুয়ারিতেই, এরকমই আমরা ইঙ্গিত পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোভিড-19 টিকার ক্ষেত্রে সম্মুখ সারির যোদ্ধাদেরকে আগে টিকা দেওয়া হবে, এবং রাজনীতির মাঠেও কিন্তু টিকার বিষয়টি এসেছে। এবং বিরোধী দল না, বিএনপি বলি, তারাও বিরোধী। বিএনপি বলছে যে টিকার ক্ষেত্রে তারা অনিয়ম হতে পারে, এরকম অভিযোগ তারা আনছে। এই প্রশ্ন থেকে নিষ্কৃতি পেতে আসলে কিভাবে এগোনো উচিত? দেখুন, প্রথম কথা, আমরা টিকার কি বলে প্রাপ্তির পর কিভাবে দেব এবং যাতে করে কোনো প্রশ্ন না ওঠে এই আলোচনা করছি, কিন্তু এইটাকে একেবারে বাইপাস করা সম্ভব না। যার জন্য আমি খালি প্রশ্নটাই তুলছি, আলোচনায় যাচ্ছি না। যে টিকা আমাদের দেশে প্রাপ্তি আনা, এটা নিয়েই তো মানে স্বচ্ছতা নাই। আলোচনাগুলো দেখবেন যে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে পারি না। আমাদের মন্ত্রী এক মন্ত্রী এক রকম বলেছেন, এবং এক্ষেত্রেও সংকটটা রয়ে গেছে। কেনা, দামের প্রশ্ন, আসলে আসবে কবে, ঠিকমতো আসবে কিনা, এই প্রশ্ন কিন্তু রয়েই গেছে। কিন্তু এটা যেহেতু আলোচনার এজেন্ডা না, আমি সেদিকে আর গেলাম না। আমরা 2-3টা জিনিস যতটুকু জানি তাতে কি দেখা যায়, একটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা গাইডলাইন আছে যে এক একটা দেশে, আমাদের মতো দেশ, বিভিন্ন জায়গা থেকে টিকা প্রাপ্তি হলে তার জন্য কিছু টাকা পয়সা কম টম নানা বিষয় ছিল যে কিভাবে তার মানে গাইডলাইন ঠিক হলে এখানে তারা পাবে। এবং আমরা যতটুকু জানি, বিভিন্ন সময় আলাপ আলোচনার মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত ওনারা কিন্তু বলছেন যে আমরা সেই গাইডলাইন তৈরি করেছি, গাইডলাইন অনুযায়ী হবে। তাহলে প্রথমে আসলে দেখতে হবে এই যদি গাইডলাইনটা যথাযথ থাকে, সেই গাইডলাইনটা নিয়েই যার যে পর্যায়ে আলোচনা করা সেই জায়গাটা করেই প্রথমে যাওয়াটা দরকার। এটি আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা, একটা বড় সংকট খেয়াল করবেন, সেটা হচ্ছে কি, যেমন আমাদের তো এখন তো দুনিয়ার বিভিন্ন দেশের খবরাখবর আমরা জানি যে পৃথিবীর বহু দেশ আছে যেখানে যে পরিমাণ মানুষ প্রায় সমপরিমাণ, বা অন্ততপক্ষে যাদেরকে দেবে এই পরিমাণ টিকা আসার পরে তারা 1, 2, 3, 4 করে করছে। একজন ডাক্তার পাওয়ার পরে, গত রাতেও আমার কথা হলো আমি লন্ডনে এক ডাক্তারের সাথে, তিনি বললেন আমি নিয়েছি সেকেন্ড ডোজ ডোনার 12 তারিখ, তার মানে কালকে উনি নেবেন। ওই পরিবারে অন্য সদস্য আমাকে বলল, একজন বলল যে আমি 4 নম্বরে আছি, আরেকজন বলল আমার নাম্বার এখনো হয়নি, হয়তো পরে যাবেন। তার ট্রান্সপারেন্সিটা আপনি দেখেন। তা সেইটা বলছি, যে পরিমাণ তারা আনতে পেরেছে তারপর এটা করছে। বাংলাদেশে কিন্তু এখন আমরা নিশ্চিত না যে কতটুকু আসছে, এবং ফার্স্ট রাউন্ডে যেটা আসছে কত 50 আসবে বলা হলো, তার সেকেন্ড রাউন্ড কবে কি যাবে না যাবে এই কোনোটাই এখনও কিন্তু স্বচ্ছ না। কিন্তু যার জন্যে আমরা মনে করি যে প্রথমে আপনি স্বচ্ছতার সাথে করেন, স্বচ্ছতার সাথে করে ক্যাটাগরি অবশ্যই তো নির্ধারণ করতে হবে, এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এইভাবে করে করা দরকার।
এবং এই ক্ষেত্রে আমাদের এই টেস্টের ক্ষেত্রে পরে আসছি আলোচনাটা, যে বিতর্ক তৈরি হচ্ছে সেই বিতর্ক থেকে আমরা দূরে সরতে চাই। না, আমি বিতর্কের জায়গা থেকে ওই জায়গায় আমার পয়েন্টটা আর একটু শার্প করে আমি পরিষ্কার বলতে চাই। প্রথমে আমরা যেভাবে ক্যাটাগরিটা, নিশ্চয়ই যারা সম্মুখ যোদ্ধা, ডাক্তার এবং অন্যরা কাজ করছেন তারা তো পাবেনি, দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা আমাদের শ্রমজীবী মানুষ মনে রাখতে হবে, তারাও কিন্তু একটা সম্মুখ যোদ্ধা, কারণ অর্থনীতিকে সচল রাখছে। আপনার এই জায়গাগুলো আমাদের বয়স্ক মানুষ, তাকে পেতে হবে। কিন্তু বাংলাদেশের সংকট কোথায়? ওই যে আপনি যে কথাটা তুললেন, আমাদের এখানে নানা প্রভাব বিস্তারকারী লোক, সোকল্ড ভিআইপি, এই ধাঁচ বা আধিপত্য বিস্তার যারা করতে পারি সমাজে, তারা অনেক সময় কিন্তু ওই কোঠা থেকে কেটে নিয়ে যান। তাহলে এই জায়গায় আপনাকে নির্মোহ থাকতে হবে। এইটা একটা বাংলাদেশের ক্ষেত্রে আরও দুইটা জিনিস খেয়াল রাখা দরকার। এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই খেয়াল করেছে যে 2 নম্বরই নকল জায়গা কিন্তু ওষুধ চলে আসবে। বাংলাদেশে তো এই ওস্তাদি কারবার আমরা জানি, সেই জায়গায় একটা সতর্ক থাকতে। আরেকটা হচ্ছে, আপনি এই যে কোভিডের কথা বললেন, আপনার টাকা থাকলে ঘরে বসে কোভিড আপনার এখন পরীক্ষা করতে কোনো সমস্যা? বলেন, আপনি সরকার যে রেট করেছে, আপনি গেলে 100 টাকা, বাসায় আনলে 500 টাকা, আর আপনি 4 থেকে 5,000 টাকা খরচ করেন, এই যে কোনো সময় আপনি রাতেও আজকে নিতে পারবেন, কালকে রিপোর্ট পেয়ে যাবেন। তো এখন বাংলাদেশের সমস্যা, ভয়টা হচ্ছে যে আমরা হয়তো ওই যে সরকার যা আনলো সেটাও ওই ধরনের একটু প্রভাব বিস্তারকারী শক্তি নানাভাবে তার জায়গাটা অপব্যবহার করতে পারে। আরেকটা হচ্ছে এই ধরনের ক্লিকগুলো তার ব্যবসার কাজ করতে পারে। এই জায়গা থেকে যদি এখনই কঠোরতার সাথে আপনি স্বচ্ছতার সাথে না করতে পারেন, তাইলে কিন্তু হবে না। কি পরিমাণ আসছে, কে কখন পাবে, কার ডোজ কখন, আগে থেকে নিশ্চিত করেন, তাহলে নিশ্চিত হবো। কথার কথা, ডিজাইনটা আগে ধরেন। আমি যদি ধরি যে আমি হচ্ছি এই ক্যাটাগরিতে 4 নম্বর বা নাম্বার নাই, শেষ 4 নম্বর হলে আমি বুঝবো যে আমি আসলে কবে পাবো। আগে থেকেই এইগুলো একেবারে ট্রান্সপারেন্ট করেন। এবং আমরা যেটা বুঝি, এটা করা কিন্তু সম্ভব যদি এটা নির্ভর করেন আমাদের যে বিশেষজ্ঞ টিম এবং অন্য যারা আছেন, যারা নির্ভরভাবে করতে পারে, তাদের কাছে করলেই, তাদের মাধ্যমে, এবং আমাদের যে যে তালিকাগুলো যখন করব, এই পদ্ধতিটা যদি ঠিক রাখতে পারি তাহলে করবে। এবং তার আগে একটু জাস্ট আপনি মত বিনিময় করে নেন, কারণ ওই যে আপনি 1-2 ক্যাটাগরি কিভাবে করছেন, আমার ধারণা এক্ষেত্রে সামান্য হেরফের ছাড়া ব্যাপক হেরফের হবে না। এটা নির্ভর করবে আপনি ঠিক মতো করছেন কিনা, এবং আপনি রাজনৈতিকভাবে সকল প্রভাব বিস্তার করে এইখান থেকে আপনি ব্যত্যয় ঘটাচ্ছেন কিনা, সেইটা হোক। আমরা মোটেই তা চাই না। আমরা এটা নিয়ে আশা করি কোনো আলোচনা করতে হবে না, নির্মোহভাবে হবে। আমি এই সুযোগে আর একটা কথা বলি, আমরা যখন টিকার আলোচনা করছি, একটু মনে রাখা দরকার, পোস্ট কোভিড ইফেক্ট যেমন একটা মানুষের শরীরে আছে, আমাদের কিন্তু এই যে মার্চ থেকে শুরু করে 9-10টা মাসে যে বিপদ গেল, তার ভুক্তভোগী কিন্তু এখন বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই জনগণ, কর্মহীন মানুষ, বেতন কম মানুষ, একটা ব্যাপক বিপদের মধ্যে কিন্তু আছে। এই ট্রেডটা আমরা অনেকে হয়তো পাচ্ছি না, যারা মানুষের সাথে চলাফেরা করি আমরা জানি, আমরা কিন্তু সেটা বুঝছি। সুতরাং আমি মনে করি একদিকে যেমন টিকার আলোচনার সাথে সাথে এই মানুষগুলোকে যাতে করে আশ্বস্ত করে তার জীবন জীবিকার জায়গায় সহায়তার কাজটা করা যায়, একইভাবে সেই পরিকল্পনাটাও জরুরি। খালি টিকার মধ্যে যেন আমরা আবদ্ধ না থাকি। এই ক্ষেত্রে আরেকটা 30 সেকেন্ড খালি সময় নিয়ে বলি, এই যে মাস্কটা যে বড় ব্যাপার, এই মাস্কটাকেই তো এখনো পরিকল্পিত করতে পারলাম না। সেইটা করি এবং তার মধ্যে আমরা টিকার কাজটার মধ্যে যাই, ভ্যাকসিনের কাজটায় যাই, সেটাই বোধহয় একটা ভালো পদ্ধতি হতে পারে। জি, জনাব নাজমুল আশরাফ। জি, বিষয়টা হলো কি যে টিকা আবিষ্কৃত হয়েছে, একাধিক কোম্পানির টিকা অনুমোদন হয়েছে, আমেরিকাতে, ব্রিটেনে, ইউরোপের বিভিন্ন দেশে এর প্রয়োগ হচ্ছে, এদিকে চায়না, রাশিয়া তাদেরও হচ্ছে তাদের নিজস্ব টিকা দিয়ে। বাংলাদেশ টিকা কবে পাবে, কতটা পাবে, কাদের মাধ্যমে দেবে, এই তো প্রশ্ন। এখন এই যে ভারতের এক কোম্পানির সাথে চুক্তি করেছে, তার মাধ্যমে পাবে, এটা সরকার স্পষ্ট করে বলছে। এখন WHO এর মাধ্যমে আমরা কতটা পাবো, কোভ্যাক্সের একটা উদ্যোগ আছে, সেখান থেকেও তো ফলে এগুলো আমরা কবে নাগাদ পাচ্ছি, বা ভারত তো তার চাহিদা মিটিয়ে তার বাস্তবতা হিসাব করে তারপরে হয়তো আমাদেরকে দেবে। আমরা কবে নাগাদ পাবো? এর আগে আমরা স্বাস্থ্যমন্ত্রীর কথা শুনেছি জানুয়ারিতে পাবো। এখন পর্যন্ত জানুয়ারির অর্ধেক প্রায় চলে যাচ্ছে, কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আমরা পাওয়ার পরে তারপরে কাদেরকে দেব? এখন দেখেন, সবার আগে যারা শুরু করেছে ব্রিটেন বা USA, তারা এখনো কিন্তু এই যে বিভিন্ন অগ্রাধিকার তালিকা, প্রথমে হচ্ছে আপনার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ সম্মুখজারি যোদ্ধারা,
তারপরে হচ্ছে বয়স্ক নাগরিক এবং জরুরি সেবা যারা নিয়োজিত, তারপরে হচ্ছে সাধারণ মানুষ। মানে মোটা দাগে এই 3টে ক্যাটাগরিতে কিন্তু সব দেশ অনুসরণ করছে। সম্মুখ যোদ্ধা, চিকিৎসক, নার্স সহ, তারপর হচ্ছে জরুরি সেবা যারা নিয়োজিত, তারপর সাধারণ মানুষ, এখন বয়স্ক মানুষ, তারপর হচ্ছে সাধারণ মানুষ। এখন পর্যন্ত সারা আমেরিকাতে ওষুধ সরবরাহ হয়েছে, বিতরণ হয়েছে, দেওয়া শুরু হয়েছে, প্রথম ডোজ, তারপর যাবে দ্বিতীয় ডোজ। এখন পর্যন্ত আমেরিকার যে বাস্তবতা, তারা অনেক বেশি এগিয়ে, অনেক বেশি উন্নত, অনেক বেশি সামর্থ্যবান, তাদের নিজস্ব ওষুধ। সেই জায়গায় জুন জুলাই লেগে যাবে আমেরিকায় সাধারণ মানুষের পেতে, যারা শুরু করে দিয়েছে এবং তাদের সব সামর্থ্য আমাদের চেয়ে বেশি। আমরা কবে পাবো এবং এই সম্মুখ যোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষ কবে পাবে, তাতে করে কিন্তু বছর পার হয়ে যেতে পারে। সেই জায়গায় এই টিকার আশায় আমরা যাতে এই করোনা ভাইরাস মোকাবেলার যে কাজগুলো আমরা করছি, সেটা লম্বা প্রক্রিয়া, কিন্তু সেটা তো হচ্ছে পাওয়ার পর থেকে আপনি ওষুধ হাতে পেলেন, তারপর হচ্ছে আপনি তালিকা করবেন, অগ্রাধিকার ভিত্তিতে দেবেন, সারা দেশে দেবেন, তারপরে দেবেন, দ্বিতীয় ডোজ দেবেন, দ্বিতীয় ক্যাটাগরি, তৃতীয় ক্যাটাগরি, এভাবে যাবেন। আমি বলছি যে বাংলাদেশের সাধারণ মানুষের দ্বিতীয় ডোজ পর্যন্ত টিকা পেতে এই বছর পুরোটা লেগে যেতে পারে বা তার চেয়েও বেশি সময় হতে পারে। এই বাস্তবতায় শুধু টিকার উপর ভরসা করে আমরা যাতে শিথিলতা না দেখাই, আমরা এই যে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব, হাত ধোয়া, যা যা কিছু আমরা মেনে চলছি মহামারীতে, এই জায়গাটা আমাদের আরো বছরখানেক চলতে হবে, এইটা মাথায় রাখা। যতই আমরা টিকার উপর ভরসা করি না কেন, এই সচেতনতাটা নজর দেওয়া। নিশ্চয়ই জনাব আহমদ হোসেন, আমরা একটি বিতর্ক মুক্ত ভ্যাকসিনেশন দেখতে চাই, আপনার বিশ্লেষণ জানবো। আপনার আহমদ হোসেন। ধন্যবাদ আপনাকে। আমরা তো এখন প্রতীক্ষায় আছি ভ্যাকসিন কখন আসবে। মাননীয় প্রধানমন্ত্রী আজকেও বলেছেন যে ভ্যাকসিন টাকা দেওয়া হয়ে গেছে, পাইপলাইনে আছে, এবং আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে এই মাসে আসার কথা। তো এটাও সত্য, দিলে হইতেও পারে। তবে এখন সারা পৃথিবীতে কিন্তু ভ্যাকসিন ভ্যাকসিন ভ্যাকসিন, এমনকি আমেরিকাতেও ভ্যাকসিন হচ্ছে, ভ্যাকসিন লন্ডনেও ভ্যাকসিন, কিন্তু লন্ডনে কিন্তু এখন লকডাউন চলছে, সেখানে কিন্তু আপনার সংখ্যাও, রোগী আক্রান্তের সংখ্যাও বাড়ছে, আমেরিকাতে তো বাড়ছেই। আচ্ছা, ভ্যাকসিন আসার পরেও আপনি ভ্যাকসিন নিলেন, তারপরেও কিন্তু আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটার কোনো গ্যারান্টি নেই ভ্যাকসিন নিলেই যে আপনি একেবারে নিরাময় হয়ে যাবেন। এখনো আমার তো মনে হয় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি ভ্যাকসিনের লংজিভিটি কত। আপনি একটা ডোজ নিলেন, কয় মাসের জন্য লংজিভিটি, সেকেন্ড ডোজ নিলেন, এটা কি পার্মানেন্ট না 1 বছর পরে আবার নিতে হবে? এই বিষয়ে কিন্তু একটা পরিষ্কার ধারণা এখনো আসে। তবে একটা কথা বলি, যাতে বিতর্কটা না হয়, WHO তো বলেই দিয়েছে যে বয়স্কদের প্রায়োরিটি দেওয়া, আর প্রথম দেওয়া হলো আপনার ফ্রন্ট লাইনার যারা প্রমুখ সমরে আছে, ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মী, তাদেরকে আগে দেওয়া। সেকেন্ড লাইনে আসছে যারা রোগী, অসুস্থ, বয়স্ক, তাদেরকে প্রায়োরিটি দেওয়া। থার্ড লাইনে আমাদের দেশে কারা আসবে, মুক্তিযোদ্ধাদের কথা আসছে, যে মুক্তিযোদ্ধাদের অনেকে বয়স্ক আছে, তাদেরকে দেওয়া। এখন 3 কোটি আসছে, 3 কোটি দিতে হবে না, আমাদেরকে আবার আরো আনতে হবে। কাজেই এখন যে পর্যন্ত না আসে এই পর্যন্ত আমরা শেষ কথা বলতে পারি না। আসার পরে এটা ব্যবস্থাপনাটা, আমি আশা করছি ব্যবস্থাপনায় কোনো ত্রুটি হবে না। তো একটা কথা আমাদের এখানে সকলে একমত হওয়া উচিত, মুনাফার জায়গাটা যাতে বেশি না হয়। হ্যাঁ, যারা ব্যবসা করবে মিনিমাম লাভ করবে, মিনিমাম মুনাফা করতে হবে, ম্যাক্সিমাম মুনাফা করতে গেলেই কিন্তু আবার সেখানে সেই সুযোগটা থাকার কথা না। আমাদের সরকারই তো বিনামূল্যে এই প্রকল্পটি নিয়েছে, যে ভ্যাকসিনেশন প্রকল্পটি। এই জায়গাটিতে আমাদের আলোচনার যে জায়গাটি, সেটা হচ্ছে বিতর্ক মুক্ত একটা ভ্যাকসিনেশন, যাতে করে এই যে যাদের ভ্যাকসিন পাওয়ার কথা তারা পেল না, কিন্তু যাদের পাওয়ার কথা না তারা প্রভাবশালী, তারা নিয়ে নিল, এই জিনিসটা যাতে না হয় সেই আলোচনাটি আমরা করছি। সেটা কিভাবে ক্যাটাগরিতে আসবে, এটা ক্যাটাগরিতে, যেমন আপনি এটা WHO তো বলে দিয়েছে, আপনার ফ্রন্ট লাইনার যারা, ফ্রন্ট প্রমুখ সমরে যারা চিকিৎসা কর্মী, ডাক্তার, নার্স, আপনার চিকিৎসা কর্মী, এরা তো আপনার হয়ে যাওয়ার পরে সেকেন্ড স্টেজে আসবে আপনার বয়স্করা। বয়স্কদের মধ্যে যদি প্রভাবশালী কেউ হয়ে থাকে, সে নিতে পারবে না? নিতে পারবে। হ্যাঁ, একটা কথা বলতে পারেন, যাতে সেখানে সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয়, ওই দিকটা আমাদের বিবেচনা রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। এবং আমার মনে হয় আমার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে এটা মন্ত্রী করছেন, এই ক্ষেত্রে খুব একটা ভুল হওয়ার কথা নয়। সাধারণ মানুষ বঞ্চিত হবে না, সাধারণ মানুষ সেই ক্ষেত্রে সুবিধাটা পাবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিটমেন্ট,
এবং তিনি এই ক্ষেত্রে ব্যর্থ হতে দিবেন না। এটা আপনারা কনফিডেন্স রাখতে পারেন। দেশবাসীকে বলবো এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কথার উপর আপনারা আস্থা রাখতে পারেন যে প্রভাবশালীরা নিয়ে যাবে, সাধারণ মানুষের বঞ্চিত হবে না। এটা এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী এই বিষয়ের পক্ষে এটাকে মানবেন না। তোমরা প্রভাব আছে বলে তুমি নিয়ে নিবা আর আমার সাধারণ মানুষ, গরিব মানুষ তারা পাবে না, না, প্রশ্নই ওঠে না। প্রশ্ন নেই। এই গভর্নমেন্ট হচ্ছে জনগণের গভর্নমেন্ট, জনবান্ধব গভর্নমেন্ট এবং সাধারণ মানুষের গভর্নমেন্ট। সাধারণ মানুষের যাতে এই ক্ষেত্রে ভ্যাকসিনেশনে বঞ্চিত না হয়, সরকার এই ক্ষেত্রে সুদৃঢ় পদক্ষেপ নিবে বলে বিশ্বাস করি এবং প্রধানমন্ত্রীর উপর দেশবাসীর এই আস্থা বিশ্বাস আছে। তবে আমি একটা কথা বলি, আজ আমি সময় তো কম, আমরা কিন্তু ওই যে আপনার কোভিড-19 উপর আমরা কেউই এক্সপার্ট নই এবং আমার একটা ধারণা, আমি একটা মূর্খ মানুষের মতো কথা বলি, আমি একটা মূর্খ মানুষ কথা বলছি এই কারণে, আপনার চিকিৎসা বিজ্ঞানীরা পৃথিবীর এখনো চূড়ান্ত পরীক্ষায় যেতে উত্তীর্ণ হতে পারেনি। ভ্যাকসিনের ব্যাপারে চূড়ান্ত কথা এখন তারা বলতে পারছে না। এখন তো হয়ে গেছে বাণিজ্যিক কম্পিটিশন। চীন বলছে তারা করে ফেলেছে, রাশিয়া বলছে এবং আপনার আমেরিকা বলছে, ব্রিটেন বলছে, এখানে জার্মান বলছে, বাণিজ্যিক কম্পিটিশন শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল। কোনটা কারেক্ট, কোনটা রং, কোনটা অ্যাবসলিউট কার্যকর হবে এটা আমরা এখনো চূড়ান্ত ভাবে বলতে পারছি না। অক্সফোর্ডের টিকা যেটা, এটা নিয়েও দেখা গেল কিছু কিছু ব্যাড নিউজ আসছে কিন্তু, এবং এটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখলাম যে নিয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে এখন নেওয়ার পরে আপনি নিলেন, নেওয়ার পরে যে আবার আমি কোন পত্রিকা দেখলাম যে ভ্যাকসিন নিয়েছে, নেওয়ার পরে আবার তো সে কোভিড আক্রান্ত হয়েছে, এমন নিউজ আসছে। কাজে এগুলো আসার পর আসুক, আমরা তো এগুলোর সাথে প্রথম ফার্স্ট আমরা পরিচিত হচ্ছি। এখন বাংলাদেশে সারা পৃথিবীতেই এই বছরটা চলবে, এই যে বলছেন এই বছরও কিন্তু আপনার ভ্যাকসিনের প্রক্রিয়া চলবে, এটা শেষ হবে না। এই বছর শেষ হবে কিনা আমি আই এম ইন ডাউট। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেও শেষ করতে পারবে কিনা আমি এখানে না। জি, ভ্যাকসিনই আসলে সমাধান না, আমাদেরকে আসলে করোনার সঙ্গেই থাকতে হবে এবং আমাদের যে সচেতনতা, যে মাস্ক পরে থাকা, হাত ধোয়া এবং শারীরিক দূরত্ব, সেই জিনিসগুলো আমাদেরকে দীর্ঘদিনই এটা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আহমদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই রুহিন হোসেন প্রিন্স, আপনাকে আমাদের অতিথি হিসেবে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। নাজমুল আশরাফ, আপনাকে আমরা অনুষ্ঠান শেষ করব। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আজ শেষ করছি ইভালি 21-এর রাত। আগামীকাল একই সময়ে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।